হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বিষহরি নিয়ে, যেটা এই 14 তারিখে মুক্তি পেয়েছে হইচইতে। তো এই সিরিজটার সম্বন্ধে, গল্পটা সম্বন্ধে যদি একটু অল্প কথায় বলি, যে সোলাঙ্কি যে ক্যারেক্টারটা করছে, যার নাম রাজনন্দিনী, সে একটা বনেদি বাড়ির বউ। সে তার সেই বনেদি শ্বশুর বাড়িতে যাচ্ছে, মানে বেসিক্যালি তারা কলকাতায় থাকে, তো বনেদি বাড়িটা অবশ্যই গ্রামের দিকে, জমিদার বাড়ি। তো সেখানে তারা যাচ্ছে, 200 বছরের পুরনো বাড়ি। সেখানে প্রত্যেক নাগপঞ্চমীতে বড় করে পুজো হয় মা মনসা, কোষ্ঠী পাথরের মা মনসা, যাকে তারা পেয়েছিল আর কি নদীগর্ভ থেকে। তো সেই পুজোয় গিয়ে তারা কী কী ফেস করছে, একটার পর একটা বাড়িতে খুন হয়ে যাচ্ছে, কেন খুনগুলো হচ্ছে, মানে আলটিমেটলি খুনের কিনারা হয় কি না, কে খুনের কিনারা করছে, সেই নিয়ে পুরো সিরিজটা। তো বেসিক্যালি আমার যখন প্রথম সিরিজটা দেখা শুরু করলাম, আমার সিরিয়াসলি জি5-এর একটা ওয়েব সিরিজ 2024-এ কি 23-এ এসেছিলো, 2024-এ মোস্ট প্রবাবলি এসেছিলো, শ্বেতকালী বলে। তো আমার খুব মিল পাচ্ছিলাম আর কি এই সিরিজটার শ্বেতকালীর ব্যাপারটা নিয়ে। শ্বেতকালীতে ওরকম একজন একটা দেবী ছিল, যে যার পুজোয় গিয়ে মোটামুটি এরকম খুন হয়ে যাচ্ছিলো, তো খুনগুলো কেন হচ্ছিলো সেইটা নিয়েই ছিল সিরিজটা। এখানেও কিন্তু তাই, এখানে শুধু শ্বেতকালীর জায়গায় মা মনসাকে দেওয়া হয়েছে আর কি। তো সিরিজটা লিখেছে হচ্ছে সৌভিক চক্রবর্তী, যে কিনা পর্ণশবরীর সাপ, নিকষ ছায়া, ভাদুরী মশাইয়ের যে সিরিজগুলো সেই সব গল্পের রাইটার সৌভিক চক্রবর্তী। আর সিরিয়ালের গল্প উনি লিখে থাকেন। আর ডিরেক্টেড বাই সৃজিত রয়, যে এই সৃজিত রয় কয়েকদিন ধরে খুব চর্চায় আছে, কারণ তার সিরিয়ালের কাজ রিসেন্টলি সেটে একটা গোলমাল হয়, বন্ধ হয়েছে, তাই নিয়ে কয়েকদিন সে চর্চায় আছে। সেই সৃজিত রায়ের প্রথম ওটিটি, আমি জানি না এর আগে কোনো ওটিটি উনি ডিরেক্ট করেছেন কিনা, কিন্তু এটা আমার মনে হয় তার প্রথম কাজ। তো এক কথায় যদি বলি যে অন্য সিরিজগুলোর তুলনায় কিন্তু এই বিষহরি সিরিজটা বেশ ভালো হয়েছে, একটা বেশ ভালো কাজ। তবে আমি বলবো না খুব ভালো কাজ, খুব আহামরি অনেক দারুণ একটা সিরিজ দেখলাম, একদমই তার নয়। তবে যেহেতু একটা মাইথোলজিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, একটা থ্রিল ধরে রাখতে পেরেছে পুরো সিরিজটা জুড়ে, সেই জন্য ভালো। আমি আগে ভালো দিকগুলো আসি, তারপর খারাপ দিকগুলো বলছি। ভালো দিকের মধ্যে প্রথম হচ্ছে গল্পটা খুব কম্প্যাক্ট। প্রথম এটা দেখে মনে হবে না যে এটা একটা সিরিজ, কাইন্ড অফ সিনেমা। 2 ঘন্টা 18 মিনিটের রানিং টাইম, খুবই ছোট একটা সিরিজ হিসেবে, কারণ এটা একটা সিনেমারও রানিং লেন্থ প্রায় 2.5 ঘন্টা হয়, সেখানে একটা 2 ঘন্টা 18 মিনিটের, খুবই ছোট লাগবে। তাই খুব কম্প্যাক্ট, একবারে বসেই পুরো সিরিজটা দেখে নেওয়া যাবে। আর দ্বিতীয় ভালো দিক হচ্ছে এই সিরিজটায় কোনো ছোট হওয়ার কারণে এক্সট্রা কোনো উল্টোপাল্টা ঘটনা দিয়ে ভরে দেয়নি, উল্টোপাল্টা কোনো ঘটনার সিকোয়েন্স ঢুকিয়ে দেয়নি, যেটার থেকে গল্পটা ডাইভার্ট হয়ে যায়, সেরকম কিছু করেনি। আর এই গল্পটা এই সিরিজেই শেষ করে দিয়েছে। এমন নয় যে ইন্দু বা সম্পূর্ণা বা এর মতো টেনে 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 লম্বা করে করে পরের সিজনের জন্য রেখে দিয়েছে। হ্যাঁ, এরও কিন্তু পরের সিজন বেরোবে, কিন্তু সেটা অন্যভাবে। কিন্তু এই গল্পটা এই সিজনেই শেষ, এটা আমার খুব ভালো লেগেছে। এই জিনিসটা সত্যিই খুব ভালো। যেখানে গল্পে তোমার জোর আছে, সেখানে তুমি গল্পটাকে টেনে টেনে নিয়ে যাও পরের সিজনে, যেটা আমার দেখাতে হবে, অনেক কিছু দেখাতে হবে, যেটা নিখোঁজের ক্ষেত্রে হয়েছে, যে দুটো সিজনে পুরো গল্পটা শেষ করেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইন্দু, সম্পূর্ণা, এগুলো হচ্ছে পুরোপুরি বললে না, টেনে টেনে লম্বা করা, ইচ্ছা করে করে, কোনো দরকার নেই, কোনো গল্প সেরকম পাচ্ছি না, তবুও টেনে টেনে পরের সিজনে নিয়ে যাওয়া, সেরকম কিন্তু বিষহরি নয়। বিষহরি এই মেন যে গল্পটা, এইখানে যে গল্পটা চালু হয়েছিল, সেটা এখানেই শেষ হয়ে গেছে। আর এবার ভালো দিকের মধ্যে আসি, এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে পুরো সিরিজটা জুড়ে, একটা বেশ সাপ, যেহেতু একটা সাপ নিয়ে সিরিজ, সেই সাপের অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে, একটা বিনের সুর, সুর দিয়ে, এছাড়া বিভিন্ন টাইপের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর, কোনো গান নেই, কিন্তু গান আছে, বাট গানের কথা আমি বলছি না, ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা পুরো সিরিজটা জুড়ে আছে, বিভিন্ন থ্রিলিং জায়গায়, সাসপেন্সের জায়গায় যেগুলো বাজছে, খুব ভালো লেগেছে সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা। এছাড়া এখানে যে মাইথোলজিক্যাল অ্যাঙ্গেলটা রয়েছে, মনসামঙ্গল, আমরা সবাই জানি মনসামঙ্গল কাব্য, আমরা সবাই কম বেশি ছোটো থেকে শুনেছি বা পড়েছি, চাঁদ সদাগর দেবী মনসার মধ্যে যে ক্ল্যাশটা, সেইটাকেও এখানে কিন্তু শুধুমাত্র গল্পকথা হিসেবে উপস্থাপন করেছে তা নয়, এটাকে কিন্তু তার সেই যে পরিবারটা, সেই যে 200 বছরের পুরনো যে বনেদি জমিদার বাড়িটা, তার যে ইতিহাসটা, তার সাথেও কিন্তু এটাকে কোরিলেট করেছে আর কি। সেরকম একটা ঘটনা এখানেও ঘটেছিল 200 বছর আগে, তো সেই জিনিসটাকে কিন্তু এখানে দেখিয়েছে। হ্যাঁ, এটাকে পুরোপুরি এস্টাবলিশ করেনি, বা কেন ওটা হয়েছিল, কী কারণে ওটাকে দেখায়নি, যে ওরকম একটা ঘটনা ঘটেছিল 200 বছর আগে, সেটাকেই দেখিয়েছে। ওটার কিন্তু কোনো ক্ল্যারিফিকেশান বা ওটা কি কেন হয়েছিল, জাস্টিফিকেশান কিচ্ছু কিন্তু এই সিরিজটায় নেই।
যেটা আমার একটু খারাপ মনে হয়েছে। ওটাকে একটু লম্বা করলে ওইটা হয়তো জায়গা পেতো, ওই কেন ওটা হয়েছিল, কিন্তু ওটা জাস্ট ঘটনাটা দেখানো হয়েছে যে একটা অভিশাপ এই পরিবারের সাথে মানে জুড়ে আছে, সেই রকম ঘটনাটা দেখানো হয়েছে আর কি। এবার আসি অভিনয়ের কথা। প্রত্যেকের অভিনয়, সাপোর্টিং কাস্ট, এখানে যত সাপোর্টিং কাস্ট আছে সবার অভিনয় বেশ ভালো, মানে প্রমিনেন্ট আর কি, যার যে যতটুকু স্পেস পেয়েছে। আমি বলবো না সবাই প্রচুর স্পেস পেয়েছে, সবাই প্রচুর স্ক্রিন টাইম পেয়েছে, তা কিন্তু নয় একেবারেই। সোলাঙ্কি এখানে মেইন ক্যারেক্টার, কিন্তু সোলাঙ্কিরও কিন্তু যে প্রচুর স্ক্রিন টাইম পেয়েছে তা নয়, কিন্তু যেটুকু টাইম পেয়েছে প্রত্যেকে, সোলাঙ্কি, ময়না মুখার্জি বোধহয় খুব সম্ভবত, যে মানে এখানে জেম্মার ক্যারেক্টারটা করেছে এদের, শঙ্কর চক্রবর্তী যে জেঠুর ক্যারেক্টারটা করছে, এছাড়া বাকি যে সাপোর্টিং কাস্ট আমি সবার নামও মনে নেই, কারণ এরা ম্যাক্সিমামই সিরিয়ালের মুখ, আমি সিরিয়ালে এই জন্য নামগুলো আমার সব মাথায় নেই। এছাড়া রোহন যে সোলাঙ্কির হাজব্যান্ডের ভূমিকায় অভিনয় করেছে, এরা প্রত্যেকেই ভালো কাজ করেছে। এছাড়া এখানে যে গ্রামের যে একটা হেরিটেজ আছে, বহুরূপী সিনেমাটা যেটা নিয়ে, যে গ্রামে বহুরূপীর খেলা এখনও দেখা যায়, বহুরূপীদের এখনও দেখা যায়, সেই তারও কিন্তু একটা অ্যাঙ্গেল, তারও একটা প্লট কিন্তু এই গল্পের মধ্যে, মানে এই সিরিজটার মধ্যে আছে, এবং সেটা ভালো, মানে একটা যুক্তিগত কারণে আছে, এমন নয় যে অযৌক্তিকভাবে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, না সেটা নয়, বেশ একটা ভয় দেখানোর জন্য, তাদের পরিবারের উপরে যে মানসিক চাপটা রয়েছে সেটা বোঝানোর জন্য কিন্তু তাদেরকে এখানে ইউজ করা হয়েছে, শুধু কিন্তু ইউজ করা নেই। তাই জন্য আমি বলছিলাম যে সিরিজটা অত্যন্ত কম্প্যাক্ট, মানে কোনো ভুল ক্যারেক্টার বা কোনো বাড়তি লোকজন, কোনো বাড়তি ঘটনা কিন্তু এখানে দেওয়া নেই, খুব ছোটোর মধ্যে, এই জন্য এই সিরিজটা একদম কম্প্যাক্ট হয়েছে। এবার আসি নেগেটিভ দিকগুলো নিয়ে। নেগেটিভ দিক বলতে এখানে সবার প্রথমে যেটা বললাম, একদিকে যেমন সিরিজটা অত্যন্ত কম্প্যাক্ট, ছোটো বলে অত্যন্ত কম্প্যাক্ট, কিন্তু আবার সেটাই একটা ড্রব্যাক। কেন ড্রব্যাক? কারণ এখানে কোনো ক্যারেক্টারের কিন্তু এস্টাবলিশমেন্ট নেই, একেবারেই নেই। মানে ইভেন সোলাঙ্কি যেখানে মেন ক্যারেক্টার, সে কি করে, মানে তার পুরো নামটাও আমরা অনেক পরে জানতে পারছি, তাও খুব খেয়াল করে জানতে হচ্ছে আর কি। তো সেইটা কিন্তু মানে অন্য সিরিজের ক্ষেত্রে হয়েছে, আমরা দেখতে পাই যে কোনো না কোনোভাবে, এমন নয় যে এইভাবে বলে যে আমার নাম অমুক, এরকম নয়, বাট কোনো না কোনোভাবে আমরা তার পুরো নামটা জেনে যাই। কিন্তু এখানে কিন্তু অনেক পরে, অনেক ভালোভাবে লক্ষ্য করলে তবে তার যে নামটা জানা আছে প্রত্যেকেই, আর প্রত্যেকের সাথে প্রত্যেকের কী সম্পর্ক সেটাও কিন্তু খুব ধীরে ধীরে রিভিল হচ্ছে, যেটা কিন্তু মানে অন্য সব হইচের অন্য সব সিরিজেরগুলোই হয় না। মানে এইরকম ফ্যামিলি অডিয়েন্সের জন্য যে সিরিজগুলো বানানো, সেই রকম ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আর স্পেসিফিকভাবে যেহেতু এখানে অনেকগুলো ক্যারেক্টার, তো তাদের পরিচয়টা অনেক পরে গিয়ে আস্তে আস্তে রিভিল হয়, কে কোন ক্যারেক্টারটা করছে, কেন করছে, এইদের মানে ফিউচারের হিস্ট্রিটা কি, সেটাও কিছু কিছু জায়গায়, হ্যাঁ অবশ্যই কিছু কিছু জায়গায় পরের দিকে রিভিল করছে আস্তে আস্তে, শেষের দিকে, যে কিছু কিছু ঘটনা কেন ঘটেছিল পাস্টে, তার জাস্টিফিকেশান হিসেবে মানে ফিউচারে এটা ঘটেছে, তো সেই জিনিসগুলো পরে রিভিল করেছে, এটা ঠিকই, কিন্তু কোনো ক্যারেক্টারের কিন্তু পার্টিকুলার পারফেক্ট এস্টাবলিশমেন্ট নেই, যেটা সিরিজে দরকার। অন্তত মেন যে ক্যারেক্টারগুলো তাদের তো কিছুটা মানে ব্যাকড্রপ দেখানো অবশ্যই উচিত, সেটা কিন্তু এই সিরিজটায় পুরোপুরি মিসিং নেই। দ্বিতীয়ত, এই সিরিজটার প্রথম দিকের এপিসোডগুলো দেখলে বোঝা যাবে যে প্রচণ্ড ফাস্ট এগোচ্ছে, এত ছোট বলে মানে প্রচণ্ড ফাস্ট ঘটনাগুলো ঘটছে, মানে এই একটা ঘটনা ঘটলো, তারপরে মানে মুহূর্তে আরেকটা ঘটনা ঘটে গেল, মানে এরকমও আছে যে একটা এপিসোডের মধ্যে 2-3টে ঘটনা ঘটে যাচ্ছে। তো সেটা কিন্তু একটা ওয়েব সিরিজ হিসেবে আমার মনে হয় খারাপ। প্রত্যেকটা, হ্যাঁ আমি বলবো না যে প্রত্যেকটা এপিসোড মানে ঝুলিয়ে দিয়ে লাস্টে সব হুড় করে বের করে দাও, যেটা হইচয়ের মানে প্রচুর সিরিজের ক্ষেত্রে হয়, আমি বলিও সেটা, কিন্তু আমার মতে বলে যে আবার এরকমও করো না যে একটা এপিসোডের মধ্যে সমস্ত ঘটনা দিয়ে দাও, সেটাও ঠিক না। তো এই জন্য সিরিজটা প্রচণ্ড ফাস্ট মনে হতে পারে, আমার মনে হয়েছে যেটা। আর এখানে মানে পরপর অনেকগুলো খুন হয় একটা বাড়িতে, যেখানে পুজো হচ্ছে নাগপঞ্চমীর, সেই সময় সাপের কামড়ে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষের মৃত্যু হচ্ছে, বা অনেক মানুষ মৃত্যুর মুখে পড়ছে। তো তার যে একটা টেনশন, তার যে প্রতিক্রিয়াটা একটা বাড়িতে সবার মধ্যে, সেই মানে তার যে স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হওয়া দরকার, সেটা কিন্তু এখানে পুরোপুরি মিসিং। মানে যেন মনে হচ্ছে দেখে যে এরা আগে থেকেই জানতো এই জিনিসগুলো হবে, এরা মরবে বা এরা মানে মৃত্যুর মুখে ঢলে পড়বে বা হসপিটালাইজড হবে, এইরকম যেন তারা আগে থেকেই জানতো। তাই জন্য তাদের রিয়াকশানটা কিন্তু একেবারে এখানে বোঝা যায় না, যেটা খুব অড লাগে দেখতে, মানে খুব চোখে লাগে। তো এই জিনিসগুলো এখানে আমার মেইন ড্রব্যাক লেগেছে। তবে হ্যাঁ, লাস্ট এপিসোডটা বেশ ভালো, যেখানে ক্লাইম্যাক্সটা দেখায়, আর একটা সিজন 2 আসার যে প্রবাবিলিটি সেটাও এখানে এস্টাবলিশ করে রাখে মানে লাস্ট এপিসোডে। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়েছে, মানে এই যে গল্পটা এখানে শুরু হয়েছিল সেটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আমার রিভিউ।
যারা হইচইয়ের সিরিজ দেখে বা দেখতে পছন্দ করে তাদের জন্য এটা বেশ ভালো লাগে। তবে আমরা যারা খুব থ্রিলার দেখি বা অন্য সব বিভিন্ন টাইপের সিরিজ ক্যাটার করি, তো আমার মোটামুটি লেগেছে, আমি বলবো না খুব ভালো লেগেছে, কিন্তু হইচইয়ের অন্য কাজের থেকে এটা ভালো, কারণ অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে, আর বেশি বাড়ানো হয়নি, বেশি উল্টোপাল্টা ঘটনা দিয়ে এটাকে বাড়ানো হয়নি, যার যেটুকু দরকার সেটুকুই দেওয়া হয়েছে। তো এই ছিল আমার রিভিউ। যারা বিষয়গুলি দেখেননি তারা অবশ্যই দেখুন, আর যারা দেখেছেন তারা কমেন্ট সেকশনে জানান কেমন লেগেছে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।